video which is known as the ego defense mechanism of human personality described by Freud and his daughter Anne Freud. তো বেসিক্যালি আজকে আমরা এখানে কতগুলো ডিফেন্স মেকানিজম নিয়ে আলোচনা করতে চলেছি। না, ডিফেন্স কথাটা মানে তো আমরা প্রত্যেকেই জানি, যেখানে আমি নিজে কোনো দোষ করলে নিজের পক্ষে আমি কি কথা বলবো, নিজেকে কি করে বাঁচাবো। ঠিক তেমনই ইগো আমাদের নিজেদের সেলফকে বা আমাদের ট্রু সেলফকে আর সুপার ইগোর যে ডিমান্ডসগুলো আছে সেগুলো থেকে বাঁচায়। কিন্তু তার আগে আমি আরেকবার সবাইকে বলে দিই, আমাদের দু ধরনের ইনস্টিংক্ট কাজ করে পার্সোনালিটিতে, যেটা ফ্রয়েড বলেছিলেন। ওয়ান ইজ লাইফ ইনস্টিংক্ট, অ্যানাদার ওয়ান ইজ ডেথ ইনস্টিংক্ট। লাইফ ইনস্টিংক্ট কি? লাইফ ইনস্টিংক্ট বেসিক্যালি লিবিডো, যেটাকে কিনা জার্মান ল্যাঙ্গুয়েজে তুমি যদি লিবিডোর মানে জানতে পারো তাহলে সেটা হবে হলো আমাদের কোনো কাজ করার যে মোটিভেশন দেয়, যে এনার্জি, সেটা হলো লিবিডো। মানে ওই সেই সলমান খানের একটা মুভি ছিল না, সেই কিক, সেখানে সলমান খান বলেছিল কোই ভি কাম করনে সে পহলে মুঝে কিক কি জরুরত হতি। ইটস মিন যে ইউ নিড আ মোটিভেশনাল ফোর্স which helps you to exhibit any kind of behavior or to complete an activity. This is. And the next instinct is known as death instinct, যেটা কিনা ডেথ ইনস্টিংক্ট মানে হলো মেইনলি যেটাকে ডেসক্রাইব করে সেটা হলো আবার অ্যাগ্রেশন, মানে যা কিছু শেষ। এবার ফ্রয়েড বলেছিলেন আমরা আমাদের পুরো এন্টায়ার লাইফে বহুবার এরকমই আমাদের মনে ইচ্ছা থাকে যে আমরা মরে গেলে বরং বেটার হতো, মৃত্যু আমাদের কাছে বেশি সহজ হয়ে দাঁড়ায়। তার রিজনটা হলো অ্যাকচুয়ালি যদি ভেবে দেখো তোমরা তাহলে বুঝবে, যখনই কারো ডেথ হয়ে যাচ্ছে সে আমাদের মানে সমস্ত এই পার্থিব জগতে সমস্ত মায়া মমতা এবং যা যা রুলস রেগুলেশনস আছে সবগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে। তো আমরা আলটিমেটলি মুক্তি লাভ করতে চাই, যেটা কিনা বৌদ্ধিস্ট সাইকোলজিতে বা বৌদ্ধিস্ট ফিলসফিতে বলা হয়েছিল নির্বাণা। নির্বাণা মানে when you unfold your unconscious, মানে তুমি যখন তোমার অবচেতন মনে কি কি সমস্যা আছে, কি কি হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত মায়ার বন্ধনগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারো। তুমি এই কাজটার জন্য কেন এরকম অপর একটি লোকের প্রতি এত বেশি রেগে যাচ্ছ, তোমার রাগের রিজনটা কি, তুমি যদি দুঃখ পাও তাহলে তোমার দুঃখের রিজনটা কি, এই সব কিছুর জন্য যখন তুমি তোমার অ্যাকচুয়াল রিজনের অ্যান্সার্সগুলো খুঁজে পাচ্ছ বা অ্যাকচুয়াল কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো খুঁজে পাচ্ছ, ইটস মিন টু আনফোল্ড ইউর আনকনশিয়াস, যেটা কিনা বৌদ্ধিজমে বলা হয়েছিল নির্বাণা। ইউজুয়ালি এরকম আমি আমার শিক্ষকতার জীবনে অনেক সময় অনেক স্টুডেন্টদের কাছ থেকে শুনি, সবাই বলে যে ম্যাম আমরা দুঃখ পাই কেন, আমরা কষ্ট পাই কেন, আমরা কোনো কিছুতে শান্তি কেন পাই না। দ্য থিং ইজ আমাদের এক্সপেকটেশন ইউ ক্যান অলসো সে আ মোটিভেশনাল ফোর্স। এবার যখন সেটা ফুলফিল হয় না তখন আমরা দুঃখ পাই, মানে কোথাও না কোথাও আমার অ্যাগ্রেশন বা ডেথের প্রতি যে একটা অ্যাট্রাকশন, যে আমি মরে গেলে বেটার হয়, বেঁচে থেকেই বা কী লাভ হবে, এই তো একই লাইফ, এই সমস্ত কিছু চলে আসে। মানে উই আর ভেরি মাচ অ্যাওয়্যার অ্যাবাউট ইট যে ডেথ হলো আওয়ার আলটিমেট ট্রুথ অ্যান্ড লাইফ ইজ আ বিউটিফুল লাইফ। এক্স্যাক্টলি আমরা যা কিছু করছি সব কিছু এখানে রেখেই যাব, কিছুই আমরা সঙ্গে নিয়ে যাব না, যেমন এসেছিলাম ঠিক তেমনই চলে যাব। তো ডেথ কিন্তু আমরা অনেক বেশি ইজি পাই লাইফের থেকে। তো আমাদের মনে হয় যে এর থেকে বেটার মরে গেলেই ভালো, এত প্রবলেম ফেস করার কোনো দরকার হয় না। এবার আমাদের প্রবলেমের মেনে যে এক্সপেকটেশনটা থাকে, সেই এক্সপেকটেশনটা যখন ফুলফিল হয় না তখন আমাদের কি প্রবলেমসগুলো লাগে। যখন এক্সপেকটেশনসগুলো ফুলফিল হয় না তখন সেখানে অ্যাংজাইটি নামে একটা অবজেক্টের ঠিক মানে ডেসক্রাইব করা, ও একদম নিজে থেকে এসে ইন্ট্রোডিউস করে নিজেকে যে লুক আই এম দ্য অ্যাংজাইটি। নাও হোয়াট ইজ অ্যাংজাইটি? অ্যাংজাইটি ইজ যখনই তুমি কোনো গোল সেট করে রেখেছো এবং সেই গোলটা তুমি প্রপারলি সেই গোলটার পেছনে খাটাখাটনি করার পরেও যখন গোলটা অ্যাচিভ করতে পারছো না, বা তুমি যে রেজাল্টটা চেয়েছো ঠিক সেই রকম রেজাল্ট পাচ্ছ না, দ্যাট ইজ নোন অ্যাজ ইউর অ্যাংজাইটি। অ্যাংজাইটির মধ্যে তোমার টেনশন, ওয়ারি বা এনি কাইন্ড অফ মানে ভুলভাল চিন্তাধারা, যেখানে কোনো মিনিং থাকছে না, লজিকলেস বিহেভিয়ার, দিস অল আর দ্য পার্টস অফ ইউর অ্যাংজাইটি। তো ফ্রয়েড বেসিক্যালি অ্যাংজাইটিকে তিনটে ভাগে ভাগ করেছিলেন। একটা করেছিলেন রিয়ালিস্টিক অ্যাংজাইটি,
একটা উনি করেছিলেন মরাল অ্যাংজাইটি, আরেকটা করেছিলেন নিউরোটিক অ্যাংজাইটি। তো রিয়েলিস্টিক অ্যাংজাইটিটা হলো অনেকটা এরকম যে লাইক বাঘ, ধরো তুমি হেঁটে যাচ্ছ, তুমি দূর থেকে দেখতে পাচ্ছ বাঘ আসছে, অটোমেটিক্যালি আমরা এটা খুব ভয় পাই যে এই গেল, এবারে আমি মরেই যাবো। বা সাপ, সাপ বেয়ে বেয়ে আসছে, সাপ ছবল দিল, ততক্ষণে তুমি বুঝে গেলে যে এবার আমার মৃত্যু আসন্ন। এরকম রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ, এটা সবার ক্ষেত্রেই হয়। সে যে যতই বলুক আমার বিশাল সাহস আছে না আছে, কিন্তু এই রিয়েলিস্টিক ভয় সবার থাকে। আরেকটা হলো মরাল অ্যাংজাইটি। মরাল অ্যাংজাইটিটা কি? মরাল অ্যাংজাইটি হলো যে আজকে আমি ভুল কাজটা করেছি, দ্যাটস ওয়াই আমাকে পানিশমেন্টটা পেতে হবে। বা আজকে আমি একজনকে মারলাম বা তাকে খুন করে ফেললাম, সেই জন্য আমাকে বিভিন্ন ধরনের ল অনুযায়ী আমাকে সেই রকম পানিশমেন্ট পেতে হবে। বা বিভিন্ন যে ক্যাপিটাল পানিশমেন্টস থাকে আমাদের যেই যে ওয়েতে, সেগুলো। বা আমি আমার লাইফের থেকে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, সো আই হ্যাভ টু কিল মাই সেলফ, তার মানে আমি আর থাকতে পারছি না, এবার আমাকে মরে যেতে হবে। তো এটারও একটা ফিয়ার থাকে। আর নিউরোটিক অ্যাংজাইটি যেটা থাকে, নিউরোটিক অ্যাংজাইটিটা হলো দেখবে অনেক সময় আমরা প্রচণ্ড রেগে গেছি কারোর ওপর, হাত পা কাঁপতে থাকে এবং আমরা বারবার বলতে থাকি অপোজিট পার্সনটাকে, বলি যে তুমি চুপ করে যাও বা তুই চুপ করে যা, আদারওয়াইজ কিন্তু এবারে আমি আমার সম্পূর্ণ মানে যে কন্ট্রোলটা আছে সেটা হারিয়ে ফেলবো রাগের ওপর, এরপর আমি হয়তো তোকে মেরেই দেবো বা এমন কিছু বলে দেবো যেটা আমার বলা উচিত নয়। তো দিস আর অল পার্ট অফ নিউরোটিক অ্যাংজাইটি, যেখানে কিনা তুমি একটা ভেতর থেকে ভয় পাচ্ছ যে তোমার হয়তো যে এই এক্সট্রিম লেভেলের যে অ্যাঙ্গারটা আছে সেটার ওপর যে কন্ট্রোলটা আছে সেই কন্ট্রোলটা তুমি হারিয়ে ফেলবে। তো দিজ আর দ্য থ্রি অ্যাংজাইটি যেটা কিনা ফ্রয়েড ডিসক্রাইব করেছে। তো এবারে আমরা আসবো ফ্রয়েডের ডিফেন্স মেকানিজমগুলোতে। তো ফ্রয়েড মেনলি এই ডিফেন্স মেকানিজমগুলো প্রথমে শুরু করলো, পরবর্তীকালে ওনার মেয়ে বাকি ডিফেন্স মেকানিজমগুলোকে নিয়ে যান এবং উনিও নিও ফ্রয়েডিয়ানের একজন সদস্য ছিলেন। নিও ফ্রয়েডিয়ান হলো যারা ফ্রয়েডের পরে ফ্রয়েডের থিওরিকে নিয়ে আরও বেশি করে এক্সপেরিমেন্ট করে সেগুলোকে আরও এলাবোরেট করেছিলেন। তো ফ্রয়েডের মেয়ের নাম ছিলেন অ্যান ফ্রয়েড। তো অ্যান ফ্রয়েড আর ফ্রয়েড দুজনে মিলিয়ে যে সমস্ত ডিফেন্স মেকানিজমগুলোর কথা বলেছে, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আসছে হলো আমাদের রিপ্রেশন। Now, repression, one of the very important defense mechanism, যেটা কিনা ইগো অলওয়েজ কন্ট্রোল করে থাকে। তো ইগো ব্যাপারটা কি? ইগোর তো দুদিকে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে ইগোকে অলওয়েজ ইদ আর সুপার ইগোর মধ্যে সবসময় ব্যালেন্স রাখতে হয়। তো ইদ আর সুপার ইগোর মধ্যে যখন ও ব্যালেন্স রাখতে রাখতে তো ওকে এইভাবে রাখতে হবে যে আমার রিয়ালিটি অ্যাকচুয়ালি কি ডিমান্ড করছে সেই অনুযায়ী আমি ইদ আর সুপার ইগোর ইচ্ছাগুলো ফুলফিল। তো এটা করতে করতে অনেক সময় এরকম হয়ে যায় যে অ্যাকচুয়াল যে বিহেভিয়ারটা সেটা ধামাচাপা পড়ে যায়। কেমন ধামাচাপা পড়ে যায়? যে যে ধরুন সুইসাইড কমিট করতে যাচ্ছে, বা এরকম হয় যারা অ্যালকোহলিক, তারা অ্যালকোহল কনজিউম করার পরে যদি সুইসাইড কমিট করতে যায় বা সুইসাইড অ্যাটেম্প্ট করতে যায়, তারা কিন্তু পরবর্তীকালে সেটা বলতে পারবে না যে কিভাবে করেছিল বা কোন হিট অফ দ্য মোমেন্ট গিয়ে কাজটা করেছিল, কেননা দে আর কমপ্লিটলি আনঅ্যাওয়্যার অ্যাবাউট ইট। কেসটা হয়ে যায় তাদের স্ট্রেসফুল সিচুয়েশনটা এতটাই ইনটলারেবল হয়ে যায় যে তারা আনকনসিয়াসলি নিজের ওই স্ট্রেসফুল সিচুয়েশনটাকে নিজের আনকনসিয়াসে ধামাচাপা দিয়ে দেয়। এই অবচেতনে ধামাচাপা দেওয়ার ফলে কোনো না কোনোভাবে তো সেটাকে ডিল করতে হবে। তখন আমাদের আনকনসিয়াস মাইন্ড আমাদের ওই ট্রমাটিক সিচুয়েশনটার প্রতি যে ফিলিংসটা আছে সেটাকে সম্পূর্ণরূপে কাট অফ করে দেয়। যে সমস্ত বাচ্চারা ধরুন অনেক ছোটবেলায় সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে বা সেক্সুয়ালি মোলাস্ট হয়েছে, সে বড়বেলায় কিন্তু মনে রাখতে পারবে না। মনে রাখতে পারবে না, কনসিয়াসলি হয়তো মনে রাখতে পারবে না, কিন্তু আনকনসিয়াসলি কিন্তু সব কিছুই মনে থাকে এবং তার বিহেভিয়ারে সেটা বোঝা যায়। অনেক সময় দেখা যায় সে কোনো ইন্টারপার্সোনাল রিলেশনশিপে আর যেতে পারছে না, তার এরকম মনে হচ্ছে যে না, যে মানে মেল সোসাইটি রয়েছে বা ফিমেল সোসাইটি রয়েছে, তারা আমাকে ঠিকমতো মেনে নেবে না, তারা অল দ্য টাইম আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করবে বা আমাকে মেন্টালি হ্যারাস করার চেষ্টা করবে। এই জিনিসগুলো তার মনে চলতে থাকবে এবং কোথাও না কোথাও ট্রাস্টও প্রপারলি বিল্ড আপ হবে না। তো রিপ্রেশন হলো এটাই, যেখানে কিনা আমি আমার ট্রমাটিক সিচুয়েশনটাকে একদমই নিতে পারি না, যার জন্য এই সিচুয়েশনটার প্রতি আমার যে ফিলিংসগুলো থাকে বা ইমোশনসগুলো থাকে সেগুলো কোথাও না কোথাও অটোমেটিক্যালি আমার আনকনসিয়াসে ধামাচাপা পড়েছে।
সেকেন্ড যে ডিফেন্স মেকানিজমটা আসছে তার নাম হলো ডিনায়াল। ডিনায়ালটার ব্যাপারটা কি হচ্ছে, ডিনায়ালটার ওয়ার্ডটা শুনেই তোমরা বুঝতে পারছো যে ডিনায় করা, কোনো কিছুকে অস্বীকার করা। যখন আমাদের আশেপাশে পরিবেশ বা স্ট্রেসফুল সিচুয়েশনটা এতটাই টাফ হয়ে যাবে, এতটাই স্ট্রেসফুল হয়ে যায় যে আমি একেবারেই সেটাকে হ্যান্ডেল করতে পারছি না, তখন একটা মানুষ বা তুমি বলতে পারো যে ইগোই আমাদের শিখিয়ে দেয় যে অটোমেটিক্যালি তুমি সেটাকে অ্যাকসেপ্ট না করে ডিনাই করো। কেমন হয়, ছোট বাচ্চারা দেখবে নিজেদেরকে সুপার হিরো ভাবে, বা বাবা যখন খুব বকা টকা দিয়ে চলে গেল সে তার টেডি বিয়ারকে এরকম ভাবে বলে যে বাবা অ্যাকচুয়ালি রাগী নয়, বাবা কিন্তু জাস্ট লাইক ইউ, বাট বাবা যেহেতু আমি ভুল করেছি সেই জন্য বাবা এরকম রেগে গেছে। আমি যখন ছোট ছিলাম, মানে নাইনটিজে একটা সুপার হিরো শো হতো, মোটামুটি সবাই সেটা জানে, শক্তিমান। তো শক্তিমানে তখন এরকম একটা কেস হয়েছিল একবার, শক্তিমান নিজে এক টিভিতে বলেছিলেন যে অনেক বাচ্চারা না শক্তিমান সেজে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, তো কেউ মারা গেছে, কেউ ইনজিওর্ড হয়েছে। তো দিস অল আর দ্য পার্টস অফ ডিনায়াল। কেমন, যেমন ছোট বাচ্চা, তার মানে ছোট বাচ্চা মানে বাবা মা সবসময় কোথাও না কোথাও শাসন করছে বা বলছে এটা করো না, ওটা করো না, সেটা করো না, তার নিজস্ব তো কিছু ইচ্ছা থাকে। মানে আমরা বড়রা একটা স্টেজে পৌঁছানোর পরে এমন বিহেভ করি যেন আমরা ছোট কোনোদিন ছিলামই না, বা আমরা এই ভুলগুলো কোনোদিনও করি। যার ফলে কি হচ্ছে, আমি যে আমার অপোজিটে ছোট বাচ্চাটা রয়েছে তাকে খুব মানে স্ট্রিক্টলি হ্যান্ডেল করছি। এই স্ট্রিক্টলি হ্যান্ডেল করার পর তার যে ন্যাচারাল বিহেভিয়ারগুলো থাকে সেগুলো কিন্তু রিপ্রেসড হচ্ছে, মানে কিছু না কিছুভাবে ধামাচাপা পড়ছে। এবার কত আর ধামাচাপা পড়া যায়, ওর জন্য তখন কিন্তু সিচুয়েশনটা প্রচণ্ড স্ট্রেসফুল হয়ে যাচ্ছে। ও তখন ভাবে যে কি এরা সবসময় আমাকে বকাঝকা করে, ইস কাজ যদি আমি সুপার হিরো হতাম, সুপার হিরো হয়ে এই করতাম সেই করতাম। ইন ফিউচার এরকমও দেখা যায় যে অনেক টিনেজার বিভিন্ন সুপার হিরো দ্বারা অ্যাট্রাক্টেড হয়। যেমন এখনকার দিনে সবাই ক্যাপ্টেন আমেরিকা, অ্যাভেঞ্জার্স, ব্যাটম্যান সুপারম্যান আমরা কমিক্সে পড়েছি, এখনকার দিনের জেনারেশনের ছেলেমেয়েরা তো একদম লাইভ দেখতে পারে। এবং ব্যাটম্যান, সুপারম্যান বা অ্যাভেঞ্জার্সের যদি স্টোরিগুলোও তোমরা দেখো তাহলে দেখবে যে একটা প্রবলেম হয়েছে, দে আর দ্য অনলি ওয়ান যারা কিনা রেস্কিউ করবে তোমাকে সেই প্রবলেমটা থেকে। তার মানে কি, তোমাকে কেউ রেস্কিউ করছে, ইটস মিন তোমার সিচুয়েশনটা এতটাই স্ট্রেসফুল যে তুমি নিজেকে হ্যান্ডেল করার মতো অবস্থায় নেই। দিস ডিফেন্স মেকানিজম ইজ নোন অ্যাজ ডিনায়াল। আচ্ছা, থার্ড যে আসছে সেটার নাম হলো ডিসপ্লেসমেন্ট। না, ডিসপ্লেসমেন্ট এই ওয়ার্ডটা থেকেও আমরা বুঝতে পারছি কোনো কিছুকে স্থানান্তরিত করা বা ডিসপ্লেস করে দেওয়া, যেটা যেখানে থাকা উচিত সেখানে না রেখে অন্য কিছু করা। ডিসপ্লেসমেন্টের একটা খুব সুন্দর উদাহরণ আছে স্টুডেন্ট লাইফে, যেটা আমরা করে থাকি। পরীক্ষায় বাজে রেজাল্ট হয়েছে, ম্যাম নাম্বার কম দিয়েছে, ম্যামের আমার প্রতি গ্রাজ আছে, কোয়েশ্চেন ভালো করেনি, কেউ কিন্তু আমরা এটা বলি না যে না আমি পড়াশোনা করিনি বা আমার সেভাবে প্রিপারেশন হয়নি বলে আমি মার্কসটা ক্যারি করতে পারিনি। আরও একটা ডিসপ্লেসমেন্টের উদাহরণ দেওয়া যায় যে আমি অফিসে চাকরি করছি, তো আই ডোন্ট লাইক মাই অথরিটি, সে বস হোক বা ম্যানেজমেন্ট হোক, যাই হোক, কিন্তু কিছু করার নেই, যেহেতু বস পয়সা দিচ্ছে, বসের পয়সাতেই জীবনযাপন করছো, তো ওই যা হয় আর কি, মুখ বুঝে মেনে নিতে হবে। তো এই মুখ বুঝে মেনে নেওয়ার সময় ব্যাপারটা কি হয়, তুমি কিন্তু জানো যে তোমার ওনার প্রতি যে ফিলিংসটা ডেভেলপড হচ্ছে সেটা একদম ট্রু। মানে উনি এমন কিছু কথা বলছেন যাতে শুনে তোমার পায়ের নখ থেকে মাথা চুল অব্দি একদম জ্বলে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে ওনাকে 4-5টা কথা বলে দিই, বলে দেওয়ার পরে সেখান থেকে আমি চলে যাই। কিন্তু আমরা রিয়ালিটিতে সেটা করতে পারছি না। এবার রিয়ালিটিতে করতে পারছি না সেই মোমেন্টে, কোন মোমেন্টে গিয়ে করব, বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে হাজব্যান্ডকে বললাম এই তুমি তো কিছু পারো না, তুমিও সবসময় খিটখিট খিটখিট করে বেড়াচ্ছ, বাড়িতে তুমি আর অফিসে বস লাইফটা হেল্প করে দিল, আর মাঝখানে একটা বাচ্চা জুটেছে, সেও জীবনটা খেয়ে নিচ্ছে, ঠিকমতো পড়াশোনা করছে না বলে বাচ্চাকে ধরে তো বিশাল পেটানো হলো। কেননা বরকে ধরে সেভাবে মারতে পারবো না, আর বড় সেইভাবে বউকে ধরে মারতে পারবে না, আর কি অবস্থা, এই এই নিয়ে চলছে। মাঝখান থেকে বাচ্চারা হচ্ছে যে আমি মার খাচ্ছি কেন, বাচ্চারা বেসিক্যালি মারটা খাচ্ছে কিন্তু মায়ের বা বাবার এই যে ডিসপ্লেসড ইমোশনটার জন্য। সে নিজে কোনো দোষ করেনি, বাট অন্যের রাগটা যখন আমি অপরের ওপর প্রতিফলন করছি, দ্যাট ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট। এরপরে যে ফোর্থ ডিফেন্স মেকানিজমটার নাম বলবো সেটা অনেকটা
ডিসপ্লেসমেন্টের মতনই, তার নাম হলো প্রজেকশন, বাট একটু আলাদা। অ্যান্ড ফ্রয়েড এটাকে বলেছিল ডিসপ্লেসমেন্ট আউটওয়ার্ডস। কেমন ডিসপ্লেসমেন্ট আউটওয়ার্ডসটা? ডিসপ্লেসমেন্ট আউটওয়ার্ডসটা হলো যে ধরো আমার কিছু ডিজায়ার আছে, কিন্তু ডিজায়ারটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, তখন আমি কি করব, ডিজায়ারটা বলবো যে না আমার ওটার প্রতি ডিজায়ার আর নেই কিছু সময় পর। অনেকটা ওই আঙুর ফল টকের মতো, মানে আমি যেহেতু পাচ্ছি না তাই ওই জিনিসটা আমার নয়, রাদার ওটার প্রতি আমি একটা নেগেটিভ অ্যাটিটিউড শো করব। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে হয়তো হাজব্যান্ড তার অফিস কলিগের প্রতি সেক্সুয়ালি কোথাও না কোথাও অ্যাট্রাক্টেড, কিন্তু কিছু বলতে পারছে না বা কোনো রকমভাবে শো করতে পারছে না। কেন শো করতে পারছে না? যেহেতু তার নিজস্ব একটা সংসার রয়েছে, বা আমাদের সোসাইটিতে তো হেলদি ফ্ল্যাটিংটাকেও ঠিক মতো দেখা হয় না, মানে সব কিছুতে একটা খারাপ ইঙ্গিত দেখা হয়। যাই হোক, সব কিছুর জন্য সে চুপচাপ রয়েছে, কিন্তু তার কিন্তু একটা স্ট্রং ফিলিংস রয়েছে টুয়ার্ডস দ্যাট কলিগ বা যাই বলো না কেন, কিন্তু সে শো করতে পারছে না। এবারে সে কি করছে, সে যখন তার ওয়াইফকে তার মেল মানে কলিগসদের সঙ্গে দেখছে, ওয়াইফের মেল কলিগসদের সঙ্গে, তখন তার মনে হচ্ছে নিশ্চয়ই এদের দুজনের মধ্যে কোনো একটা রিলেশন রয়েছে। তার মানে নিজের ফিলিংসটাকে বা নিজের ডিফেন্স মেকানিজমকে বা নিজের যে স্ট্রেসফুল সিচুয়েশনটা আছে সেটাকে যেহেতু আমি হ্যান্ডেল করতে পারছি না, সেই জন্য আমি স্ট্রেসফুল সিচুয়েশনটা টোটালি ডাইরেক্ট করবো আমার যে অপোজিটিভ পার্সনটা রয়েছে তার উপর। মানে যেহেতু আমি আমার কলিগ দ্বারা কোথাও না কোথাও অ্যাট্রাক্ট হচ্ছে, তাই মনে করছি বুঝি আমার হাজব্যান্ডেরও যে সমস্ত ফ্রেন্ডস রয়েছে বা কলিগ রয়েছে তারা সবাই একটা ফ্ল্যাটোরিয়াস রিলেশনশিপে রয়েছে, বা তাদের মধ্যে কোনো মানে বাজে বা ইলিগাল রিলেশন রয়েছে, এই ধরনের আমরা একটা মনোবৃত্তি পোষণ করি। ফিফথ যেটা আসছে সেটার নাম হলো রিয়াকশন ফর্মেশন। রিয়াকশন ফর্মেশনকে অ্যানা ফ্রয়েড বলেছিলেন যে যেটা রিয়েল ফিলিংস তার ঠিক অপোজিটটা আমরা শো করি। কেমন? হেলেন কেলার যখন আমরা পড়েছি, আই থিঙ্ক হেলেন কেলার তোমরা যারা পড়েছো তোমরা বুঝতে পারবে যে হেলেন কেলার তো একদম মানে ফ্রম দি বার্থ ও ডেফ অ্যান্ড ডাম ছিলেন, তারপরে আস্তে আস্তে প্যারালাইজড হতে থাকেন, নানা প্রবলেম ছিল, তারপরে উনি নিজের জীবনের সঙ্গে লড়ে অনেক সাকসেস অ্যাচিভ করেছিলেন। যাই হোক, তো ওনার একটা হেলেন কেলারের যখন দ্য স্টোরি অফ মাই লাইফ পড়েছিলাম, তখন ওখানে একটা চ্যাপ্টার ছিল যেখানে ওনার ছোট ভাই হয়েছে। এবার ছোট ভাই হয়েছে, তার আগে সে কিন্তু যথেষ্ট অ্যাটেনশন পেত, মানে সমস্ত অ্যাটেনশনটাই কিন্তু সেই পেত, কিন্তু ভাই হওয়ার পরে দেখা গেল আস্তে আস্তে সেই অ্যাটেনশনটা সম্পূর্ণরূপে শিফট না করলেও একটু হলেও কিন্তু শিফট করতে থাকে অন্যদিকে। এই একটু হলে শিফট করতে থাকে অন্যদিকে, যার জন্য ভাইয়ের প্রতি একটা প্রচণ্ড রাগ সৃষ্টি হয়। কিন্তু একটু যদি ভেবে দেখো, ভাইটাও তো নিজের, ভাইয়ের ওপর রাগ হলো, ইভেন উনি ভাইয়ের ওপর রাগ হওয়াতে নাকি একবার ভাইকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, মা এসে নাকি একটু বকা দিয়েছিল, এরকম ব্যাপার একটা ঘটনা পড়েছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, ভাইকে ফেলে দিলাম বা আমার যে বোন রয়েছে তাকে ফিজিক্যালি হার্ট করলাম বা কিছু করলাম, কিন্তু সেটা তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার নয়। আমি আমার ভাইকে ফেলে দিচ্ছি জাস্ট বিকজ কোথাও না কোথাও আমার অ্যাটেনশনটা শিফট হয়েছে, আমাকে যে অ্যাটেনশনটা দেওয়া হতো, যে লাভটা দেওয়া হতো, সেটার ভাগিদার মানে ভাগ নিতে কেউ একজন চলে গেছে। তো এই জিনিসটার জন্য কিন্তু প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, একটা গ্রাজ সৃষ্টি হয় অপোজিট অবজেক্ট বা পার্সনের প্রতি। কিন্তু যেহেতু এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, তখন আমি কি করব, তখন কিন্তু আমি ঠিক অপোজিট একটা ফিলিংস ক্রিয়েট করার সৃষ্টি করব। যেমন আস্তে আস্তে দেখা যায় উনি ওনার ভাইকে ভালোবাসতে শুরু করেন। এবারে ভাইকে সত্যি হয়তো ভালোবেসে ফেলেছিলেন, সেটা বড় কথা না। ছোটবেলায় তো আমরা প্রত্যেকেই ভাই বোনদের সঙ্গে মারপিট করে থাকি, কিন্তু বড় যখন হই তখন দুজনের পার্সপেক্টিভ, পয়েন্ট অফ ভিউ এগুলো বুঝতে পারি এবং একটা কোথাও না কোথাও কমফোর্ট জোন ক্রিয়েট হয়। কিন্তু এই যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে যে বিহেভিয়ারটা ছিল, মানে আমার ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি সেই গ্রাজটা থেকে গেছে, সেই রাগটাও থেকে গেছে যে তুই এলি বলে আমার ভালোবাসা বা আমার যে অ্যাটাচমেন্টটা ছিল প্যারেন্টসদের সাথে, সেটা কোথাও না কোথাও ল্যাক হতে স্টার্ট করলো। এটাকে কিন্তু সম্পূর্ণরূপে ভালোবাসায় নিয়ে আসি, যাতে আমি যদি আমার ভাইকে ভালোবাসা স্টার্ট করি, তখন কিন্তু আমার প্যারেন্টস কোথাও না কোথাও আমাকে অলওয়েজ ক্রিটিসাইজের বদলে প্রেজ করা স্টার্ট করবে,
যে বাহ এই তো আমাদের মেয়ে বড় হয়ে গেছে বা আমাদের ছেলে বড় হয়ে গেছে, দেখো ভাই বোনকে কি সুন্দর দেখভাল করছে। তো এই সোশ্যালি অ্যাকসেপ্টেবল বিহেভিয়ারটা পাওয়ার জন্যই কিন্তু আমরা রিয়াকশন ফরমেশন এই ডিফেন্স মেকানিজমটা ইউজ করে থাকি। এর পরেরটা আসছে রিগ্রেশন। রিগ্রেশনকে বাংলায় বলা হয় প্রত্যাবেক্ষা। রিগ্রেশনটা কি? অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বড় হয়েও মাঝে মাঝে কিছু স্ট্রেসফুল সিচুয়েশনে খুব বাচ্চাদের মতো বিহেভ করি। যেমন আমার এটা হতো, আমি যতদিন মাস্টার্স করেছিলাম ততদিনই এটা চলেছিল যে যখনই আমার এক্সাম সিচুয়েশন আসতো আমি প্রচণ্ড প্রচণ্ড লেভেলে খাবার দাবার খেতাম, ওয়েট গেইন করতাম, এবং যখনই টাইম পেতাম মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতাম, মা আমার দ্বারা হবে না, আমি পাস টাস করবো না, মনে হয় ফেল টেল করে যাবো, পেশেন্ট কি আসবে আমি বুঝতে পারছি না, কিছু মনে থাকছে না, এই ধরনের করে থাকতাম। কিন্তু আলটিমেটলি এক্সামও দিতাম, পরীক্ষা পাসও করতাম, ভালো মার্কসও পেতাম, সবই হতো। দ্য থিং ইজ এক্সাম সিচুয়েশনটা আমার কাছে এতটাই স্ট্রেসফুল ছিল যে তখন আমার মনে হতো যে আমি যদি একদম ছোট্ট হয়ে যাই তাহলে আমি ছোট্টবেলায় যে কমফোর্টটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি, যে জড়িয়ে ধরা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, সবসময় বলা না না কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এই জিনিসটা আমি আবার পাবো। অনেক সময় আমরা না বড় হয়ে বড়দের বিহেভিয়ারগুলোও না ঠিক শো করতে চাই না, কারণ বড় হয়ে যাওয়া মানে হলো রেসপন্সিবিলিটি, এবং সেই রেসপন্সিবিলিটি আমরা কেউই প্রায় নিতে চাই না। এরপরে যে ডিফেন্স মেকানিজমটা আছে তার নাম হলো ইন্টেলেকচুয়ালাইজেশন। ইন্টেলেকচুয়ালাইজেশন মানে কি, খুব ইন্টেলেকচুয়ালি যখন আমি আমার স্ট্রেসফুল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছি। এটা হলো ধরো কারোর বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে, এবং কারোর বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে এবং যেটা ক্যান্সার পেশেন্ট সে খুব ক্লোজ। এবারে সেই ক্লোজ পার্সনটা আমি জানি মরে যাবে, যতই যা করি, কেমো দিই, যাই করি, আস্তে আস্তে সে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাকে নিজের জীবন থেকে যে আমি মুছে ফেলবো সে তার মতো সেই স্ট্রেসটা হ্যান্ডেল করার মতো আমার ক্ষমতা নেই। তখন আমি কি করব? তখন আমি বই ঘেটে, গুগল ঘেটে, ক্যান্সার রোগ কেন হচ্ছে, কি থেকে হচ্ছে, এর থেকে বাঁচার উপায় কি, আর কি কি ট্রিটমেন্ট আছে, কি কি ইকুইপমেন্টস আমাদের দেশে আছে, কি কি ইকুইপমেন্টস নেই, কেন নেই, সেগুলোকে কিভাবে আনা যায়, সমস্ত কিছু লজিক্যালি অ্যানালাইসিস করে নিজের মেন্টালিটিকে এত স্ট্রং আমরা বানাই যে মানুষটা যখন থাকে না তখন তাকে অবজেক্টিফাই করে আমি আমার জানা তথ্যগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি। যেমন মারা যাওয়ার পরে যদি আমি তার নামে একটা ধরো সংস্থাগুলি যারা ক্যান্সার পেশেন্টদের হেল্প করছে, ক্যান্সার বাচ্চাদের রেস্কিউ করে নিয়ে আসছে, তাদের ট্রিটমেন্ট করছে, দিস প্রসেস ইজ নোন অ্যাজ ইন্টেলেকচুয়ালাইজেশন। এরপরে যেটা আছে সেটার নাম হলো ইন্ট্রোজেকশন। ইন্ট্রোজেকশনটা কি? ইন্ট্রোজেকশনটা আমরা ছোটবেলায় সবাই মোটামুটি করেছি। ইটস আ পার্ট অফ প্লেইং সামওয়ান এলস রোল, মানে নিজের পার্সোনালিটিতে অন্য একজনের পার্সোনালিটিকে নিয়ে আসা। যেমন আমি আমার ছোটবেলায় এরকম হতো যে কতগুলো টেডি বিয়ারকে সামনে বসিয়ে তারপরে একটা বই নিয়ে দুপাট্টাটাকে কোনো রকমের কাঁধের মধ্যে নিয়ে টিচার খেলতাম। তো এরকম টিচার খেলা বা ছেলেদের বাবা হিসাবে খেলা, বাড়ির মধ্যে কোনো রকমের একটা মানে ছোট সানগ্লাস কিনে বা এমনি বাচ্চাদের খেলনার চশমা কিনে বাবার মতো কথা বলা, বাবার মতো দাড়ি কামানোর হ্যাবিট করা, এই জিনিসগুলো কিন্তু আমি কোথাও না কোথাও আমার মা বা বাবার রোলটা প্লে করছি বা আমার টিচারের রোলটা প্লে করছি। ফর হোয়াট রিজন? কারণ আমি জানি আমার কিছু কিছু বিহেভিয়ার্স আছে যেগুলো কিনা একমাত্র রেকটিফাই করতে পারবে আমার প্যারেন্টস বা আমার কেয়ার গিভার বা আমার টিচার। সেই রেকটিফিকেশনটার যখন কোথাও না কোথাও ল্যাকিং হচ্ছে, যে আমি বুঝতে পারছি যে আমি সেইভাবে পড়াতে পারছি না বা আমাকে টিচার সেইভাবে নোটিস করছে না, তো আমি টিচার হয়ে যাই। টিচার হয়ে আমার সামনে যে অবজেক্টসগুলো রয়েছে সেগুলোকে আমি স্টুডেন্ট বানিয়ে আমার যে ভেতরে আর্টিস্টগুলো রয়েছে সেগুলো অ্যাজ আ টিচারের রোল প্লে করে কোথাও না কোথাও প্রজেক্ট করি। এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্ট্রোজেকশন, যেখানে কিনা আমি সামওয়ান এলস পার্সোনালিটিকে কোথাও না কোথাও নিজের ভেতরে ঢুকিয়ে সেটাকে এক্সিবিট করার চেষ্টা করি। সো দ্য লাস্ট ওয়ান, যে লাস্ট ডিফেন্স মেকানিজমটা আছে সেটার নাম হলো আনডুইং। এবার আনডুইংটা কি? আনডুইংটা হয় কি, যখন কিনা আমার কোনো আনপ্লেজেন্ট
থটস আমার কনসিয়াস মাইন্ডে বারবার আসতে থাকে, বা আমি ভাবি যে এই যে আমি যে চিন্তাধারাগুলো করছি এগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেড নয়, তখন আমি কোথাও না কোথাও এমন একটা কাজ করি যার দ্বারা আমি নিজের ওই আনপ্লেজেন্ট ফিলিংসগুলোকে সম্পূর্ণরূপে ডিনাই করে দিই যে না, এগুলো আমার মধ্যে। এরকম অনেক রিসার্চ ফাইন্ডিংসে দেখা গেছে, স্পেশালি অ্যান ফ্রয়েড বলেছিলেন যে এরকম একটা বাচ্চা আছে যার কিনা, বাচ্চা ছেলে আছে যার কিনা অপোজিট সেক্সের কোনো পার্সনকে দেখলেই সেক্সুয়াল আর্জেস জাগতো। এবার যেহেতু তার সেক্সুয়াল আর্জেস জাগতো, সে না কোথাও না কোথাও অ্যালফাবেটকে ব্যাক কাউন্টিং করতো, মানে জেড, ওয়াই, এক্স এরকমভাবে অ্যালফাবেটগুলোকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করতো। আবার মাঝে মাঝে নাম্বার ব্যাকওয়ার্ড কাউন্টিং করতো, মানে 100, 99, 98, 97 এইভাবে করে নিজের মন থেকে কাউন্ট করতে 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 আনপ্লেজেন্ট থটসগুলোকে কিছুক্ষণের জন্য রিজিউম করে দিত। রিজিউম করে দেওয়ার ফলে কি হতো, যে না আমি এই ধরনের কোনো চিন্তাধারা করি না, বা আমার এই ধরনের মানে পয়েন্ট অফ ভিউগুলো ভালো লাগে না, এগুলোকে আমি সাপোর্ট করি না, এগুলো ওরা সবসময় ভাবতে থাকে। তো দিস অল আর দ্য পার্টস অফ ডিফেন্স মেকানিজম। আজকে আমাদের টপিকটা এখানেই শেষ হলো। তোমাদের